ঘটনাটি মূলত ওই আক্কাস মোল্লার সাথেই ঘটেছিল। আক্কাস মোল্লার অন্যান্য কাজের পাশাপাশি তার আরো একটি শখ ছিল, তা হলো তিনি মধু সংগ্রহ করতেন। আর আমরা জানি প্রিয় লিসেনার্স যে মধুর চাকগুলো পূর্ণিমা রাতে মধুতে একদম টইটম্বুর মানে ভরপুর থাকে। আর পূর্ণিমা রাতে উপযুক্ত সময়ে সেই মধুর চাক কাটার জন্য বা সংগ্রহ করার জন্য বিভিন্ন মৌয়াল যারা মানে মধু সংগ্রহ করেন যারা, তারা কাজে নেমে পড়েন। ঠিক তেমনি এক রাতে আক্কাস মোল্লা ও তার এক সহকারী মশাল ও অন্যান্য সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়ে বাড়ির পাশের এক জঙ্গলে মধুর চাক কাটার জন্য। এই জঙ্গলটির একটু বর্ণনা না দিলেই নয়। জঙ্গলটি যদিও মেইন রাস্তা থেকে দেখা যায় এবং জঙ্গলের দক্ষিণ পশ্চিম কোণে একটি বাড়ি অবস্থিত এবং উত্তর দিকে আরো একটি বাড়ি রয়েছে। দুই দিকে দুইটি বাড়ি এবং একদিকে রাস্তা হওয়ার পরেও জঙ্গলটি ছিল খুবই নির্জন ও নিরিবিলি। দিনের বেলাও মানুষ সেখানে যেতে ভয় পেত। উল্লেখ্য, ওনারা যে জঙ্গলে মধু সংগ্রহ করার জন্য যাচ্ছিলেন সেই জঙ্গলে ছিল 200 থেকে 300 বছরের পুরাতন একটি তেঁতুল গাছ। 200 থেকে 300 সাল পুরনো বলার এর পিছনে কারণ হচ্ছে ওখানে অনেক প্রবীণ যারা মানুষ রয়েছেন, মানে যাদের বয়স এখনো প্রায় 100 বছর উপরে রয়েছে, তারা যখন তাদের দাদা বা তাদের দাদার দাদা যারা তাদের কাছে যখন শুনেছেন, তারাও বলেছে এই গাছটি তারা তাদের জন্মের পর থেকে একই রকম ভাবে দেখছেন। তার মানে এই গাছটির বয়স অনেক, আনুমানিক 2 থেকে 300 বছর বলা হলেও আসলে 2 থেকে 300 বছর নাকি আরো বেশি এটি বলা কঠিন। হয়তোবা কার্বন টেস্ট করে বলা যেতে পারে, কিন্তু আমরা সেই আলোচনায় যাব না। তবে এতটুকু বলতে পারি ওই গাছটির বয়স অনেক বেশি। তো যাই হোক, সেই তেঁতুল গাছে বাস করত 4000 বছর বয়সের এক বৃদ্ধা মহিলা জিন। তার কোলে নাকি সবসময় একটি বাচ্চা থাকত। কোন সাধারণ মানুষ যে তাকে দেখেছে প্রিয় লিসেনার্স, এটি কিন্তু ভাবার কারণ নেই যে কেউ ওই তেঁতুল গাছের নিচ দিয়ে গিয়েছে, সে ওই বৃদ্ধা মহিলা জিনকে দেখেছে। বিষয়টা কিন্তু এরকম নয়। ওই মহিলা জিনকে দেখতো নির্দিষ্ট কিছু মানুষ। তারা কারা? তারা প্রথমত খুবই আল্লাহওয়ালা পরহেজগার মানুষ, তারপরে যদি খুব বড় আলেম হন তাহলে দেখার একটা সম্ভাবনা থাকে। তো অনেক বুজুর্গ ব্যক্তি নাকি ওই তেঁতুল গাছের কাছে এসে ওই তেঁতুল গাছে থাকা বৃদ্ধা মহিলা জিনের সাথে কথা বলার চেষ্টা করেছে। কেউ কেউ সক্ষম হয়েছে, তাদের সাথে সে কথা বলেছে, আবার অনেকেই ব্যর্থ হয়েছে। তো যারা ওই বুড়ির সাথে কথা বলতে পেরেছে তারা বলেছে যে এই বৃদ্ধা বা বুড়ি মহিলা জিন সে এখান থেকে যাবে না, কারণ হচ্ছে এটি তার আবাসস্থল। তবে সে বিনা কারণে কাউকে কোনো ধরনেরই ক্ষতি করবে না যতক্ষণ পর্যন্ত সে নিজে আক্রান্ত না হয় বা তার অসুবিধা না হয়। তবে যদি অসুবিধা হয় সে কিন্তু জানাবে। তারপরেও যদি আবারও অসুবিধার সৃষ্টি করে কেউ, তাহলে কিন্তু সে তার ক্ষতি করবে। প্রিয় লিসেনার্স, এখানে কিন্তু আমরা একটা বিষয় বুঝতে পারছি, সেটি হচ্ছে যে যেহেতু নির্দিষ্ট কিছু ব্যক্তিবর্গ তার সাথে কথা বলতে পেরেছিলেন এবং অধিকাংশই পারেনি,
তাই কেউ হয়তো বিশ্বাস করতো এই গাছে কিছু আছে, কেউ আবার বিশ্বাস করতো এই গাছে কিছু নেই। তো ওই গাছে যে কিছু আছে এটা কিন্তু সবাই জানতো, কিন্তু তার উপস্থিতি কিন্তু সবাই টের পেত না। তো ওই আক্কাস মোল্লা, যিনি মৌয়াল ছিলেন, মধু সংগ্রহ করতেন মাঝে মাঝে শখের বসে, তো ওই আক্কাস মোল্লাও কিন্তু এই জিনের সম্পর্কে অবগত ছিলেন, যে এই গাছে শোনা যায় যে একটি 4000 বছর বয়সী পুরাতন একটি বয়সী একটা মহিলা জিন রয়েছে। তো তিনি ভেবেছিলেন যে যেহেতু থাকলেও কাউকে তো সে দেখা দেয় না, বা খুবই কম লোক তার সাথে দেখা করতে পেরেছে বা কথা বলতে পেরেছে, সেটাও সত্য কিনা নাকি এমনি একটা কল্প কাহিনী এটাও তো বলা মুশকিল। তো উনি দিনের বেলা দেখেছিলেন ওই তেঁতুল গাছে বড় একটি মধুর চাক বসেছে এবং মধুর চাকে প্রচুর মধু আছে। এটি তিনি দিনের বেলা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বুঝতে পেরেছিলেন। তাই তিনি ভেবেছিলেন ওই গাছে রাতের বেলা পূর্ণিমা রাতে যাবেন। যেহেতু অন্য কেউ ওই গাছে উঠে ওই মধু কাটার সাহস করবে না, কিন্তু উনি সেটা করবেন, কারণ ওনার কিন্তু বেজায় সাহস। আর তিনি ভেবেছিলেন আমি এটা কাটবো, কোনো বাধা বিপত্তি কিছু হবে না, দোয়া কালাম পড়ে যাব, সুতরাং কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো যে ভাবা সেই কাজ, উনি ওনার সহযোগী নিয়ে জঙ্গলে তেঁতুল গাছের নিচে গিয়ে যেটি করেন সেটি হলো প্রথমে মশাল জ্বালান। মশাল জ্বালিয়ে ধোঁয়া সৃষ্টি করতে হবে, আর ধোঁয়া সৃষ্টি করলে তখন ওই মৌমাছিরা সেখান থেকে পালিয়ে যাবে এবং তাদের কামড়াতে পারবে না। তিনি যখন মশাল জ্বালিয়ে প্রথমে গাছে উঠতে যাবেন, গাছে মশাল জ্বালিয়ে উঠবেন, পরবর্তীতে ওই চাকের কাছে গিয়ে মশাল নিভিয়ে দিয়ে ধোঁয়া সৃষ্টি করবেন। তো মশাল জ্বালিয়ে যখনই তিনি গাছে উঠতে যাবে, তখনই আচমকা একটা দমকা হাওয়া এসে তাদের মশালটি নিভিয়ে দেয়। তারা চিন্তা করে কি ব্যাপার, কি হইল, মশাল নিভে গেল কেন? এটা হতেই পারে বাতাস এসে মশাল নিভিয়ে দিতেই পারে, কারণ ইতোপূর্বেও তারা বিভিন্ন জায়গায় যখন গিয়েছে এই ধরনের ঘটনা ঘটেছে, যার কারণে আক্কাস মোল্লা তিনি দ্বিতীয়বার তার সহকারীর সাথে নিয়ে আবারও মশাল জ্বালান। তো মশাল জ্বালিয়ে এবার গাছে কিছুটা উচ্চতায় ওঠেন। আগের বার তো উচ্চতায় ওঠার আগেই নিচ থেকেই মশাল নিভে গিয়েছিল, এবার কিছুটা উচ্চতায় উঠেছেন। তখন আবার একটা দমকা হাওয়া, এই দমকা হাওয়ায় তার মশাল তো নিভে যাই, সাথে সাথে তাকেও কেউ ধাক্কা দিয়ে গাছ থেকে ফেলে দেয়, এবং ফেলে দেওয়ার পরপরই একটি গম্ভীর স্বর ভেসে আসে। সে বলে, এখান থেকে চলে যা যদি বাঁচতে চাস। জাস্ট এতটুকুই বলেছে। আক্কাস মোল্লা তখন কিছুটা ভয় পেল, তার সহকারী প্রচন্ড ভয় পায় এবং আক্কাস মোল্লাকে অনেক কাকুতি মিনতি করে বলে যে ওস্তাদ চলেন ফিরে যাই, এখানে থাকা যাবে না। এরা তো অনেকেই বলেছিল যে এই গাছে কিছু আছে, আমরা তো আজকে এখন প্রমাণ পেলাম। তখন আক্কাস মোল্লা বলে, আরে ও কিছু না, আমি ওঠার সময় পা পিছলে পড়ে গেছি, আর যা শুনলাম আমরা দুজনই এটা মনের ভুল। তখন তার সহযোগী বলে, মনের ভুল হলে কি দুইজন আমরা একসাথে শুনলাম নাকি? আপনি একা শুনতেন বা আমি একা শুনতাম তা তো হয়নি, আমরা দুজনই একসাথে কিভাবে শুনলাম? তো আমি আর থাকতে পারবো না, আপনিও চলেন। আর এক চুলও এখানে থাকা যাবে না, বা 1 ইঞ্চিও ওই গাছের দিকে যাওয়া যাবে না, এখনই চলে যেতে হবে। কিন্তু তার সহকারীর কোনো কথাই আক্কাস মোল্লা কানে নেয় না। তিনি বলেন, মধু না কেটে আমি যাব না, কি আছে কপালে আমি দেখব, ওই জিন আমার কি করে আমি দেখব। যেহেতু আক্কাস মোল্লা অনেক সাহসী ছিলেন, কিন্তু
ওনার এই সাহস কিন্তু ওনার সহকারী কমাতে পারেনি। এত কথা বলার পরেও কিন্তু ওনার সহকারী কিছুটা দূরে দাঁড়িয়ে থাকে। এই কারণে তার সহকারী বুঝতে পেরেছিল খুব কঠিন একটা ঘটনা হয়তোবা ঘটে যাচ্ছে, কিন্তু তার তো ওস্তাদ, যদি সে বিপদে পড়ে তাকে তো এইভাবে রেখে যাওয়া যায় না। কিন্তু তিনি বারবার তাকে সতর্ক করেই যাচ্ছিলেন, কিন্তু আক্কাস মোল্লা সে কোনো কথায় কান দিচ্ছিল না। অল্প উচ্চতা থেকে পড়ে যাওয়ার ফলে আক্কাস মোল্লা তেমন ব্যথা পায়নি। তার মানে তিনি দুবার সুযোগ পেয়েছিলেন। তিনি থার্ড টাইম মশালে বেশি করে তেল দিয়ে আগুন জ্বালিয়ে গাছে ওঠে। এবার কিন্তু তিনি কোনো অসুবিধা ছাড়াই, কোনো দমকা হাওয়া নাই, কোনো ধাক্কা ধাক্কি নাই, তিনি সোজা ওই মধুর চাকের কাছে পৌঁছতে সক্ষম হন। আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় একটি ভুল। মধুর চাকটা বেশ উঁচুতে ছিল। মধুর চাক থেকে মধু কাটার জন্য একটি কাঁচি নিয়ে উঠেছিল এবং সাথে একটি ব্যাগ ছিল। ওই ব্যাগের মধ্যে মূলত কাঁচিটা ছিল। তো উনি যখন ওনার সাথে থাকা ওই ব্যাগ থেকে কাঁচি বা ছুরি জাতীয় কিছু বের করে মধুর চাক যখনই কাটতে যাবে, তখনই নিচ থেকে ওই আক্কাস মোল্লার সহকারী দেখে ওই তেঁতুল গাছের একদম যে ডালে আক্কাস মোল্লা বসে বা দাঁড়িয়ে ওই মধু কাটতে কাটার চেষ্টা করছিলেন, ওই ডালের একদম মাথায়, যেখানে হয়তো বা একটা ছোট পাখি বসতে পারে, সেইখানে বিশাল অবয়বের একটি মহিলার মতো কেউ দাঁড়িয়ে আছে। তার কোলে অবশ্য বাচ্চা টাচ্চা তেমন কিছু ছিল বলে সে অতটা খেয়াল করেনি। তো নিচ থেকে যেহেতু মশালের আলো তখন কিন্তু নিভাইয়ে ফেলছিল, তখন কিন্তু কারণ ধোঁয়া দিতে হবে, তো তখন তো আর আলো ছিল না। কিন্তু যেহেতু ওই পূর্ণিমার রাতে গিয়েছিল, পূর্ণিমার রাতে কিন্তু একদম চারদিকে পরিষ্কার, ওই পূর্ণিমার আলোতে মূলত ওই নিচ থেকে আক্কাস মোল্লার সহকারী দেখেছিল ওই ভয়ানক ওই অবয়বটিকে। সে স্পষ্ট দেখে যে ওই মহিলা, তাকে দেখে মনে হচ্ছে তার অনেক বয়স, একদম থুরথুরে বুড়ির মতো মনে হলেও সে তার উচ্চতা অনেক বেশি, তার শরীর স্বাস্থ্য অনেক ভালো, মাথার চুলগুলো সাদা সাদা, চেহারা স্বাভাবিক মানুষের মতোই মনে হচ্ছিল আর কি, কিন্তু বেশ উঁচু লম্বা, যেরকম উঁচু লম্বা মানুষের চেহারা যেরকম হয়। ওই বুড়িটা কি করলো, প্রচন্ড জোরে এক থাপ্পড় মারে ওই আক্কাস মোল্লার গালে, আর এক থাপ্পড়ে ওই ডালের উপর থেকে আক্কাস মোল্লা একদম সরাসরি নিচে এসে পড়ে। আক্কাস মোল্লার সহকারী কিন্তু স্পষ্ট এটা দেখতে পায়। আর আক্কাস মোল্লা যে উপর থেকে নিচে পড়ে, এত উপর থেকে নিচে পড়ে কেমন ব্যথা পেয়েছিল তা নিশ্চয়ই টেলিসেনার্স আপনারা বুঝতে পারছেন। এই ঘটনা দেখার সাথে সাথে আক্কাস মোল্লার সহকারী প্রচন্ড ভয় পায়, এবং ভয়ের আরো একটা কারণ হলো ওই থাপ্পড় মারার পরপরই ওই বৃদ্ধা মহিলা জিনটি ওই সহকারীর দিকে ঘুরে তাকায়, কিন্তু তার কোনো ওই সময় ক্ষতি করেনি। কিন্তু ওই তাকানো দেখে সে এমন ভয় পেয়েছিল, সেখান থেকে পেছন দিকে চিৎকার করতে করতে দৌড় দেয়। দৌড় দিয়ে সে পাশে থাকা যে বাড়ি রয়েছে, ওই যে বলেছিলাম যে ওইখানে দুই পাশে দুটো বাড়ি রয়েছে, প্রথমে একটা বাড়িতে যায়, পরে আর কি ওই উঠোনে যায়, হুমড়ি খেয়ে পড়ে। তো চিৎকার করতে থাকে, আসলে ওনার গলা দিয়ে স্বরই বের হচ্ছিল না, এতটা ভয় পেয়েছে, তার গলা দিয়ে কথা বলতে পারছিল না। অনেক সময় বোবারা অনেকটি শব্দ করে, কথা বলার চেষ্টা করে, ঠিক তেমন হচ্ছিল। তো এই ধরনের শব্দে ওই ঘর থেকে লোক বের হয়ে আসে, তার পরিবারের সদস্যরা বের হয়ে আসে, জিজ্ঞেস করে কি হয়েছে। সে তো কোনো কথাই বলতে পারতেছে না, সে খালি আঙ্গুল দিয়ে ইশারা করে ওই তেঁতুল গাছের ওই দিকটা দেখাচ্ছে, কিন্তু তারা তো বুঝতে পারছে না আসলে কি হয়েছে। তো তাকে
মাথায় পানি দিয়ে কিছুটা ঠান্ডা করা হয়। তার এই ধরনের চিৎকার চেঁচামেচিতে আরো আশেপাশে যে লোকজন থাকে তারাও চলে আসে, বলে কি হয়েছে কি হয়েছে। মাথায় পানি দেওয়ার পরে কিছুটা ঠান্ডা হওয়ার পর সে খালি কয়েকটা কথা বলতে পারছে, যে আক্কাস ভাই মধু খাবে, আক্কাস ভাই মধু খাবে। তো আক্কাস ভাই মধু খাবে এটা দ্বারা কি বুঝাচ্ছে তারা তো বুঝতেছে না, কিন্তু ওই আক্কাস ভাই মধু খাবে, আক্কাস ভাই মধু খাবে এটা বলতে বলতে সে হাতটা দিয়ে যখন ওই তেঁতুল গাছের ওইদিকে দেখাচ্ছিল তখন লোকজন বুঝতে পারছিল ওই তেঁতুল গাছের ওইদিকে কোনো ঘটনা ঘটেছে। তখন লোকজন ওই সহকারীকে নিয়ে ওখানে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সহকারী এত ভয় পেয়েছিল সে ওইদিকে যেতেই চাচ্ছিল না। লোকজন অভয় দেয় যে চলো কোনো সমস্যা নেই। তো সে যায়, যাওয়ার পরে আক্কাস ভাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে হ্যাঁ, নিচে মশাল এবং ছুরি পড়ে আছে গাছের নিচে, কিন্তু আক্কাস ভাই কোথাও নেই। অনেক খোঁজে, খুঁজতে খুঁজতে পায়, অবশ্য আক্কাস ভাইকে পায়। আক্কাস ভাইকে পায় পাশের একটি ডোবায়। তারা দেখতে পায় যে কোমর থেকে পায়ের আগা পর্যন্ত, মানে পায়ের পাতা পর্যন্ত পানি থেকে উপর দিকে ভেসে আছে এবং কোমর থেকে নিচের অংশ পানির নিচে ডুবে আছে। এই দৃশ্য দেখে সবাই প্রচন্ড ভয় পায় এবং বুঝতে পারে যে ওর সাথে কি ঘটনা ঘটেছে। কয়েকজন সাহসী লোক ডোবার মধ্যে নামে আক্কাস মোল্লাকে উদ্ধার করার জন্য। যারা নেমেছিল তাদের শরীরে ছিল প্রচন্ড শক্তি, কিন্তু এই ৩-৪ জন মিলেও ওই আক্কাস মোল্লাকে পানির মধ্যে থেকে টেনে উঠাতে পারছিল না। এটি একটি অদ্ভুত ব্যাপার, পানির মধ্যে থেকে খুব সহজেই টেনে ওঠানো যায়। যদি এরকম জিনেও যদি কাউকে অ্যাটাক করে এভাবে গেড়ে ফেলে পানির নিচে, তাহলে কিন্তু সহজে ওঠানো যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে তাকে ওইখান থেকে ওঠানো যাচ্ছিল না। মুহূর্তের মধ্যে এই খবর চারদিকে চাউর হয়ে যায়। আশেপাশ থেকে শত শত মানুষ দেখতে আসে, আর দেখতে আসা লোকদের মধ্যে আমাদেরকে যিনি গল্প বলেছেন এই ঘটনাটি, তিনিও ছিলেন। কেউ উঠাতে পারছে না, যেহেতু উঠাতে পারা যাচ্ছিল না, তখন আবার কেউ নিচে নেমে ওই আক্কাস মোল্লার বডিকে ধরারই সাহস করছিল না। তখন পাশের এক মাদ্রাসা থেকে যিনি বড় হুজুর ছিলেন তাকে ডেকে নিয়ে আসে লোকেরা। হুজুর বিভিন্ন দোয়া কালাম পড়ে আক্কাস মোল্লা শরীরে যখন ফু দেয়, তখন ওই হুজুর বলেন যে এইবার তোমরা চেষ্টা করো, দেখো কি হয়। সেবারের চেষ্টায় তাকে খুব সহজেই ওখান থেকে উঠিয়ে ফেলা যায়। আক্কাস মোল্লার ঘাড় ছিল ভাঙা এবং 2 গালে ছিল বেদম আঘাতের দাগ। নাকে, মুখে, 2 কানে ছিল কাদা ভর্তি। এটা স্বাভাবিক, যেহেতু কাদার নিচে মাথা গেড়ে দেওয়া হয়েছিল, কাদা ভর্তি থাকাতেই স্বাভাবিক। তার সমস্ত মুখমণ্ডল ছিল কুচকুচে নীল, মানে প্রথমত কালো, মুখমণ্ডল ছিল একদম কালো এবং শরীরটা নীল বর্ণ হয়ে গেছিল। মুখমণ্ডল একদম কুচকুচে কালো এবং শরীরটা একদম নীল বর্ণ ধারণ করায় তাকে দেখেই মানুষ ভয় পাচ্ছিল। আর এই বর্ণনাটা এত নিখুঁতভাবে দিতে পেরেছিলেন আমাদের যিনি ভাই, যিনি ঘটনাটি দিয়েছেন, কারণ হচ্ছে তিনি নিজে আক্কাস মোল্লার ডেড বডি দেখেছিলেন। প্রিয় লিসেনার্স, এখানে আপনারা হয়তোবা চিন্তা করতে পারেন যে এই যে ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত ঘটলো, তো ওনার সহযোগী তো কথাই বলতে পারছিল না, তাহলে কিভাবে বলল? এখানে আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, ওনার সহযোগী এতটাই মানসিকভাবে চোট পেয়েছিলেন, তিনি প্রায় 4 মাস পাগলের মতো ছিলেন। তিনি শুধু একটা কথাই বলতেন, আক্কাস ভাই মধু খাবে, আক্কাস ভাই মধু খাবে, আর কোনো কথা তিনি বলতে পারতেন না সহজে। তো দীর্ঘ 4 মাস অনেক আলেম এবং বিজ্ঞ যারা বিশেষজ্ঞ আছেন তাদের প্রচেষ্টায়, ঝাড়ফুঁকের ফলে, আল্লাহর অশেষ মেহেরবানিতে
আক্কাস মোল্লার সহকারী পুরোপুরি সুস্থ হয়, এবং ওই সুস্থ হওয়ার পরই মূলত এই ঘটনা সবাই জানতে পারে। আর উনি মানে এতটা মেন্টালি ট্রমাটাইজ হয়েছিলেন যে উনি আক্কাস মোল্লার ডেড বডি দেখেছিলেন, দেখার পরেও উনার আসলে কোনো সেন্সই ছিল না যে আক্কাস মোল্লা মারা গেছে। উনি যখন সুস্থ হয়েছিলেন তখন তিনি সেন্সে ফিরে আসেন, তখন তিনি জানেন আক্কাস মোল্লার জীবিত নেই। তার মানে উনি ওই যে মানসিকভাবে অসুস্থ হয়ে যান, এই 4 মাস ওনার আসলে তেমন কোনো সেন্সই ছিল না। আর 4 মাস পরেই মূলত লোকজন তার মুখে পুরো ঘটনাটি জানতে পারে। এমনিতেও তো সেই তেঁতুল গাছে কেউ খুব একটা বেশি ওইদিকে যেত না, আর এই ঘটনার পর থেকে কেউ আর ওই তেঁতুল গাছে ওঠার বা ক্ষতি করার সাহস করেনি। প্রিয় লিসেনার্স, আপনাদের কি মনে হয়, যদি কোনো একটা সাইন পাওয়া যায় বা কেউ যদি সতর্ক করে সেখানে যাওয়া যাবে না, তাহলে কি সাহস করে সেখানে যাওয়া উচিত? আর গেলেও কি পরিণতি হবে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রিয় লিসেনার্স। এই কারণে আমাদের অতি সাহস দেখানো থেকে দূরে থাকতে হবে। স্বাগতম প্রিয় লিসেনার্স আরো একটি নতুন ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, এই ঘটনাটি খুবই অদ্ভুত একটি ঘটনা। এই ঘটনাটি সাপরূপী একটি জিনের কামড়কে কেন্দ্র করে। আমরা জিনের সাপের রূপ ধরা শুনেছি, আবার সাপরূপী জিনকে পিটিয়ে মেরে ফেলার পর কি কি ঘটনা ঘটে সেটা আমরা জেনেছি বিভিন্ন ঘটনার মাধ্যমে। এবার আমরা একটু ভিন্ন ধরনের ঘটনার দিকে যাব। এবারের ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন খুলনা থেকে কেয়া আপু। আর এই ঘটনাটি ঘটেছিল 1982 সালে ওনার দাদা বাড়িতে ওনার ফুফুর সাথে। আর তখন ছিল শীতকাল আর রমজান মাসও চলছিল। ওনার ফুপু তখন অন্তঃসত্ত্বা ছিলেন, আর তিনি রোজা থাকবেন না, যেহেতু অন্তঃসত্ত্বা ছিলেন পেটের বাচ্চার অসুবিধা হতে পারে, এই কারণে তিনি রোজা ছিলেন না। আর এই কারণে তিনি তার দাদিকে রান্নার কাজে সাহায্য করার জন্য বাড়ির পাশের একটি ক্ষেত রয়েছে, সেই ক্ষেতে যান সবজি তুলতে। তো তিনি খেতে গিয়ে বেশ কিছু সবজি তোলেন এবং তিনি লক্ষ্য করেন পাশের একটি নারকেল গাছের একটি ডালে কিছু ঝিঙা গাছ বেয়ে উঠেছে, এবং সেই গাছে কিছু ধুন্দলও ধরেছে, মানে ধুন্দল বা ঝিঙা যেটা বলে আর কি, সেটা ধরেছে। তো উনি সেগুলো পারার চেষ্টা করেন। তো পারার জন্য প্রথমে আশেপাশে লম্বা লাঠি বা এগুলো খোঁজার চেষ্টা করেন, কিন্তু সেগুলো পান না। আর ওই নারকেল গাছটা খুব বেশি বড়ও ছিল না, কিন্তু নারকেল গাছের যে ডাল যেগুলো মানে একটু ঝুঁকে ছিল, সেটা মানে লম্বা মানুষ হাত দিয়ে ডালটা ধরতে পারে, কিন্তু উনি অতটা লম্বা ছিলেন না, উনি হাত দিয়ে ওই ডালটা ধরতে পারছিলেন না। আবার ছোট কিছু লাঠিও পাচ্ছিলেন না যেটা দিয়ে ওই ঝিঙা তিনি আঘাত করে নিচে ফেলতে পারেন। আবার নিচে ফেললে অনেক সময় ফেটে যেতে পারে মাটিতে পড়ে, এটাও একটা সমস্যা ছিল। নিচে আবার শক্ত মাটি ছিল, ঘাস কম ছিল। তো এই কারণে তিনি যেটা করলেন, তিনি তার মা মানে এই কেয়াপুর দাদিকে ডাকতেন। তো আসেন তিনি। আসার পর দুজন মিলে যখন বুঝতে পারলেন এটা খালি হাতে পারা সম্ভব না এবং এই মুহূর্তে লাঠিও ম্যানেজ করা সম্ভব হচ্ছে না, তখন কিন্তু একটু উঁচু হলেই ওই ডালটি হাত দিয়ে ধরা যায়, এবং হাত দিয়ে যদি একবার ধরা যায় তখন কিন্তু ওই ডালটিকে নিচের দিকে নামিয়ে আনা সম্ভব, এবং তখন ওইখান থেকে অনায়াসেই
ঝিঙা পাড়া সম্ভব হবে। তখন এই কেয়াপুর দাদি তিনি কি করলেন, তার মেয়ে মানে কেয়াপুর ফুপুকে কিছুটা উঁচু করে ধরলেন, যাতে করে উনি ওই নারকেলের ওই ডালটি ধরতে পান। আমরা সাধারণত নারকেল গাছ বা সুপারি গাছ, খেজুর গাছ, এটার ডালকে আমরা মানে ডোগা বলি। আমি জানি না ওইখানে কি বলে, হয়তো বা ডালই বলে। তো এই কারণে উনি যেহেতু ডাল লিখে আমাকে বলেছেন, আর আমি ডালই বলছি আর কি। তো যাই হোক, যখন উনি একটু উঁচু হওয়ার কারণে, মানে যখন কেয়াপুর ফুপু কিছুটা উঁচু মানে হতে পারেন তার মায়ের সহযোগিতায়, যেই না ওই ডালটি ধরেছেন, মানে প্রথমে এক হাত দিয়ে শক্ত করে ধরেছেন, আর তখনই যেটি হয় সেটি হলো হঠাৎ করে ওই হালকা ডালটি তরতর করে উপর দিকে ওঠা শুরু করে। আর যখনই উপর দিকে ওঠা শুরু করে, মানে তখন ওনার ফুপু কি করেছে, ডালটি আরো শক্ত করে ধরেছেন, যে কি ব্যাপার উপর দিকে উঠে যায় কেন। যখন শক্ত করে ধরেছেন, তখন নিচ থেকে ওনার মা প্রচন্ড একটা টান অনুভব করেন। মনে হচ্ছে যে তার মেয়ে মানে কেয়াপুর ফুপু সে উপর দিকে উঠে যাচ্ছে। এবং সত্যি তাই, নারকেল গাছের ওই ডালটি সত্যি উপর দিকে উঠে যাচ্ছিল। এবং যেহেতু তিনি শক্ত করে ধরে রেখেছিলেন, এই কারণে তিনিও উপর দিকে উঠে যাচ্ছিলেন। আর ওইদিকে নিজের মেয়েকে শক্ত করে ধরে রাখার কারণে দুজনই কিছুটা শূন্যে উঠে যান। তারা যখন বুঝতে পারেন যে শূন্যে উঠে যাচ্ছেন, তখন কেয়াপুর ফুপু সে ওই নারকেল গাছের ডালটি ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার সাথে সাথে তিনি তার মা সহ নিচে পড়ে যান। খুব বেশি কিন্তু উঁচু ওঠেননি, হয়তো বা সর্বোচ্চ এক হাত উপর দিকে উঠেছিলেন। আর ওনার মায়ের পা আর কি মাটি থেকে এক হাত পরিমাণ উপরে উঠেছিলেন, কারণ তার মা তো আবার তার মেয়েকে ধরে রেখেছিল। তো দুজনই মাটিতে পড়ে যান, দুজনই খুব ব্যথা পান। আর যেহেতু কেয়াপুর ফুপু উনি অন্তঃসত্ত্বা ছিলেন, তিনি ব্যথাটা একটু বেশি পেয়েছিলেন এবং পার্শ্ববর্তী কবিরাজের বাড়িতে গিয়ে তিনি চিকিৎসা নেন। কোনো ডাক্তারের চিকিৎসা ওইভাবে নেননি। তো আল্লাহর রহমতে তার তেমন কোনো ক্ষতি হয়নি। দুজন ব্যথা পেলেও এমনিতে শরীরের কোথাও ওইভাবে কেটে ছিঁড়ে যায়নি বা হাড় গোড় কোথাও ভাঙেনি আর কি। তো ঘটনাটি খুবই অদ্ভুত একটি ঘটনা, যে ডাল হঠাৎ করে উঁচু হয়ে যাচ্ছিল আর কি। তো মূলত এই ঘটনার পর থেকেই ভয়ানক ঘটনার সূত্রপাত ঘটে। ওই ঘটনাটি যেদিন ঘটেছিল, ওই রাত থেকেই অদ্ভুত একটি ঘটনা ঘটে। সেদিন রাতে ফুপুর পানি পিপাসা পায়, তাই তার ঘুম ভেঙে যায়। চোখ মেলে ঘরের মধ্যে যখন তিনি তাকান, তখন তিনি দেখতে পান ঘরের মধ্যে আগুনের বলের মতো কিছু একটা ঘুরছে শূন্যের উপরে, এবং তার খাটের চারদিক দিয়ে ঘুরছে। এবং ঘুরতে ঘুরতে একটি পর্যায়ে সেটি পাশের জানালা দিয়ে দূরের সেই নারকেল গাছের দিকে চলে যায়, এবং নারকেল গাছের উপরে গিয়ে সেটি মিলিয়ে যায় আর কি। আর জানালাটা কিন্তু যেহেতু শীতকাল ছিল, খোলা ছিল না, কিন্তু খোলা না থাকলেও সেটার ভেতর দিয়েই ওই আলোটি বের হয়ে গিয়েছিল। আর বের হওয়ার পর যেটি হয় সেটি হচ্ছে, ফুপু যে কাজটি করেছিলেন সেটি হলো উনি একটু আগ্রহ ভরে উঠেছিলেন, মানে উনি ভয় পাননি যে কি হয় কি জিনিসটা দেখি। উনি ওই আগ্রহ ভরে উঠে ওই জানালাটা খুলেছিলেন। তখনই মূলত উনি দেখেছিলেন ওই আলোটি নারকেল গাছের উপরে গিয়ে আস্তে করে মিলিয়ে গেল। পরদিন সকালবেলা তিনি তার মা বাবাকে ঘটনাটি জানান। তখন বাড়ির সবাই মানে ফুপুর কথায় কোনো গুরুত্বই দেয় না, বলে কি ব্যাপার, রাতের বেলা ঘুম থেকে উঠে মানে কি হয়েছে না হয়েছে কি দেখেছো
চোখে ভুল দেখেছো, তো এটা আলে আর আলো কিনা নাকি এই ধরনের কথাবার্তা বলেছে। তো তার কিছুদিন পর এক রাতে ঘটে আরো একটি ভয়ানক ঘটনা। ওই রাতে ফুপু হঠাৎ করে চিৎকার চেঁচামেচি শুরু করে। তো তার চেঁচামেচিতে বাড়ির লোকের ঘুম ভেঙে যায়, বলে কি হয়েছে? তখন সে বলে যে তার পায়ে কিছু কামড় দিয়েছে এবং তার খুব জ্বালা যন্ত্রণা হচ্ছে। বাড়ির সকলে ঘুম থেকে উঠে যায় তার চিৎকার চেঁচামেচিতে। তখন দাদি বলে যে হয়তো কোনো পোকামাকড় কামড় দিয়েছে, এবং এই কারণে দাদা মানে কেয়াপুর দাদা তিনি বিছানার সব কিছু উল্টে পাল্টে দেখেন কি হয়েছে, কোন পোকা কামড় দিয়েছে। এর মধ্যে কি হয়, একটা ছোট্ট ইঁদুর তাদের সামনে দিয়ে দৌড়ে চলে যায়। তখন কেয়াপুর দাদু বলে হয়তো বা এই ইঁদুরটাই কামড় দিয়েছে। তখন বলে যে ওকে যেখানে কামড় দিয়েছে সেখানে একটু চুন লাগিয়ে দাও। তখন ওনার দাদি পুপুর পা মানে যেখানে পায়ে যেখানে কামড় দিয়েছিল সেখানে চুন যখন লাগাতে গিয়েছে, তখন হারিকেনের আলোতে যা দেখে তাতে উনি খুবই অবাক হন। কারণ হচ্ছে ইঁদুরের কামড়ের দাগ তো এমন না, কারণ ইঁদুর উপরে দুটো নিচে দুটো এই চারটা দাঁত দিয়ে সাধারণত কামড়ায়, কিন্তু ইঁদুরের কামড় তো ভিন্ন রকম হয়। আর এটা তো সাপের কামড়ের মতো মনে হচ্ছে না, কারণ হলো এখানে যেখানে কামড় দিয়েছে মনে হচ্ছে 7 7 14টা দাঁতের ছাপ পায়ের উপর বসে আছে। খুবই অদ্ভুত ব্যাপার। ইঁদুরের কি 14টা দাঁত থাকে? সাপের কি 14টা দাঁত থাকে? মনে হচ্ছে কোনো মানুষ কামড় দিয়েছে, এবং কামড় দেওয়ার ফলে মানুষের যেমন ছোট বাচ্চাদের উপরের পাটিতে কিছু দাঁত থাকে, নিচের পাটিতে দাঁত থাকে, এবং মানুষ যদি কামড় দেয় তখন যেমন গোল গোল দাগ হয়ে যায়, ওই দাগগুলো তেমনই ছিল। তারপর এত রাত, তখন আবার সাহরির সময় হয়ে গেছে, তাই কেয়াপুর দাদি তার ফুপুকে কিছুটা চুন লাগিয়ে সেহরি খেতে বসেন। আর ওনার ফুপু বলে যে মা আমার খুব ক্ষুধা পেয়েছে আর খুব টক খেতে মন চাচ্ছে। তখন কেয়াপুর দাদি তেঁতুল দিয়ে ভাত মেখে ওনার ফুপুকে খেতে দেন। আর সেই ভাত থেকে অল্প কিছু ভাত খাওয়ার পর তার মনে হচ্ছিল তার গলা জ্বলে যাচ্ছে, এবং সে বলে ওঠে আমার গলা জ্বলে যাচ্ছে, আমার শরীর জ্বলে যাচ্ছে। এ কথা বলতে বলতে মানে তিনি আর কথাও বলতে পারছিলেন না, এবং এর মধ্যেই তিনি অজ্ঞান হয়ে যান। সকালবেলা দেখা যায় তার সমস্ত শরীর নীল হয়ে গেছে, কিন্তু তিনি বেঁচে আছেন। সবাই ভাবলো হয়তো সাপেই কামড় দিয়েছে, তাই ওঝাকে ডেকে আনা হলো। ওঝা দেখে বলল এটা কোনো সাধারণ সাপ নয়, কারণ এমনই যেসব সাপ থাকে মানে এমনি সাপ যেগুলো থাকে তারা কামড় দিলে 2টো দাগের দাগ দেখা যায়, কিন্তু এখানে 7টা দাগের দাগ দেখা যাচ্ছে। তখন সে বলে এটা আমার দ্বারা সম্ভব নয় সলিউশন করার বা তাকে সুস্থ করার, কিন্তু আমি এমন একজন কবিরাজকে চিনি, তিনি হয়তো সমস্যার সমাধান করতে পারেন যদি আল্লাহ এই মেয়েটিকে হায়াতে রাখেন। দ্রুত তার ঠিকানা নিয়ে ওনার দাদা সহ ওনার কিছু আত্মীয় চলে যান সেই কবিরাজের বাড়িতে, আর তাকে সমস্ত কিছু খুলে বলেন। তখন সেই কবিরাজ বলে যে আমি যদিও বা কিছুটা বুঝতে পেরেছি, তবে আমার কিছু লোক লাগবে, তাই একটু ধৈর্য ধরুন। তার কিছুক্ষণ পরে দেখা গেল কিছু লোক এলো ওঝার বাড়িতে। আর তখন তো মোবাইল ফোন ছিল না, 1982 সালের ঘটনা, খোঁজ দিয়ে লোক নিয়ে আসতে হতো, মানে বাড়িতে গিয়ে ডেকে লোক আনতে হতো। অনেক সময় কেউ বাড়িতে থাকতো না,
মাঠে যেত কাজ করতে, আবার তাদের জন্য ওয়েট করতে হতো, বা মাঠ থেকে ডেকে আনতে হতো, এরকম সমস্যা হতো। এই জন্য বেশ কিছু সময় লেগে যায়। তো তারা যখন আসে, তাদের প্রত্যেকের হাতে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, যেমন ঢোল, তবলা, কাসর ইত্যাদি নিয়ে তারা আসেন। এগুলো নিয়ে তারা রওনা হলেন এই কেয়াপুর দাদাবাড়িতে। সেখানে পৌঁছে ওনার ফুপুকে দেখলেন প্রথমে খুব ভালো করে কবিরাজ। তারপর কবিরাজ ফুপুকে দেখে বললেন যে তাকে জিন সাপ কামড় দিয়েছে। তারপর কবিরাজ বললেন যে ওনার 28টি মাটির হাড়ি লাগবে, সেগুলো আনা হলো। তিনি বললেন 7টা চুলা বানাও এবং প্রতিটা চুলায় একটা একটা করে 7টা হাড়ি বসাও এবং আগুন ধরিয়ে দাও চুলার মধ্যে। যখন প্রথম 7টি মাটির হাড়িগুলো চুলায় দেওয়া হয়েছিল, দেওয়ার সাথে সাথে সেগুলো ব্লাস্ট হয়ে যায়। তারপর আবার 7টা হাড়ি বসানো হলো, সেগুলো জ্বলতে জ্বলতে লাল হয়ে গিয়ে ব্লাস্ট হয়ে যায়। পরবর্তীতে আবারও 7টা হাড়ি বসানো হলে সেগুলো জ্বলতে জ্বলতে লাল হয়ে যায় প্রথমে, তারপর কালো হতে থাকে। যখন কালো হয়ে যায় তখন সেইখান থেকে একটা হাড়ি, মানে একটা করে হাড়ি আনা হয় এবং সেগুলো ওনার ফুপুর সারা শরীরের খুব কাছাকাছি ধরে ঘোরানো হয় এবং শরীরের মাথা থেকে পা পর্যন্ত শরীরের সব জায়গাগুলোতে ওই হাড়ির যে তাপ, একটা তাপ বের হয়, যেহেতু সেটা প্রচন্ড গরম ছিল, সেই তাপ দেয়া হয়। এভাবে একটা একটা করে হাড়ি আনতে, 7টা হাড়ি দিয়ে তার শরীরে তাপ যখন দেয়া হয়, তখন সবাই দেখতে পায় যে ওনার শরীরের যে নীলাভ ভাবটা ছিল, যেমন শরীরটা নীল হয়ে গিয়েছিল, সেটি আস্তে আস্তে কমে যাচ্ছে। তখনও কিন্তু উনি অচেতন ছিলেন। দেখতে দেখতে সত্যি শরীরের সেই নীলাভ ভাবটা একেবারেই চলে যায়। যখন চলে যায়, ওই কবিরাজ সাথে করে কিছু ঔষধি গাছের পাতা নিয়ে এসেছিলেন। তার সাথে আসা মহিলাদেরকে দিয়ে ফুপুর শরীরের উপরে সেই পাতাগুলো দিয়ে শরীর ঢেকে দেয়। এর মধ্যে ওনার সাথে আসা কিছু লোক, তারা যে বাদ্যযন্ত্রগুলো সাথে এনেছিল, এই বাদ্যযন্ত্রগুলো বাজাতে শুরু করে এবং বাদ্যযন্ত্রের তালে তালে নাচতে শুরু করে এবং এমন ভাষায় গান গাইতে শুরু করে, এই ভাষা আসলে কখনো কোনো গান ওই বাড়ির লোকজন শোনেনি। এটা কি বাংলা ভাষা না কি ভাষা, এটা বোঝা যাচ্ছিল না। তারা প্রায় 5 ঘন্টা এভাবে গান বাজনা করে। 5 ঘন্টা পর যখন গান বাজনা শেষ হয়, তখন কেয়াপুর ফুপুর জ্ঞান ফিরে আসে। জ্ঞান যখন ফিরে আসে, তখন কবিরাজ 2টি বৃত্ত আঁকে। একটির মধ্যে সে নিজে বসে এবং আরেকটিকে কেয়াপুর ফুপুকে বসায়। তার কিছুক্ষণ পর তাকে জিজ্ঞেস করে যে তুই কোথা থেকে এসেছিস। মূলত ওই বৃত্ত এঁকে কেয়াপুর ফুপুর উপর ওই জিনকে হাজির করা হয়, যেই জিন সাপের রূপ ধরে এসে কেয়াপুর ফুপুকে কামড় দিয়েছিল। সেই সময় ফুপু অন্য একটি সুরে কথা বলে ওঠে, মানে তার ভয়েস চেঞ্জ হয়ে যায়, সেটা তার নিজের ভয়েস ছিল না, সম্পূর্ণ ভিন্ন ভয়েস, মনে হচ্ছে পুরুষের ভয়েস। তারপর সেই জিনটি প্রচন্ড রাগী কণ্ঠে ওঝাকে বলে, তুই কেন এখানে এসেছিস? এ তো আমার শিকার, আমি একে না খেয়ে এখান থেকে যাব না। তখন ওঝা বলে, তুই এই মেয়ের পিছনে কেন লেগেছিস? এই মেয়েটি অন্তঃসত্ত্বা, একে ছেড়ে দে। তখন জিনটি বলে, না, আমি কি এতই বোকা? একটাকে ধরেছি, ওকে তো খাবই, ওর পেটেরটাকেও খেয়ে ফেলবো, এক ঢিলে 2 পাখি মারবো। তুই যদি নিজের ক্ষতি করতে না চাস, তুই নিজেই এখান থেকে চলে যা। জিন আবার উল্টো ধমক দেয় ওঝাকে।
তার মানে হচ্ছে ওই জিনটি চাইছিল ফুপু এবং তার বাচ্চা দুজনকেই মারতে। তখন সে আরো বলে সে নাকি ওই নারকেল গাছে থাকে। যখন সে ফুপুকে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখেছে তখন থেকে সে নজরে নজরে রেখেছে যে যখন সুযোগ পাবে তখনই তার উপর জেকে বসবে এবং তাকে তিলে তিলে মেরে ফেলবে। তো তখন জিন বলে আমি তো না মেরে ওকে এখান থেকে যাবই না। জিনটি মোটেও দিতে যাচ্ছিল না। তখন ওঝা বলে তোকে জানের বদলে জান দেয়া হবে, কিন্তু তোকে কথা দিতে হবে তুই এই মেয়েটা আর এই বাচ্চাকে ছেড়ে দিবি। তখন জিনটি অট্ট হাসি দিয়ে বলে তুই এদের সাহায্য করে নিজের সর্বনাশ করবি? জানের বদলে জান মানে আমি চলে যাব, একটা খাসি, একটা গরু, মহিষ এইগুলো দিবি? এইগুলো নেয়ার জিন আমি না, এগুলো করে কোনো লাভ হবে না। আমি যেটা করতে এসেছি সেটা আমি করেই যাব, তুই এদেরকে বাঁচাতে পারবি না। তখন ওই ওঝা বাধ্য হয় ওই জিনকে বোতলে ভরার প্রক্রিয়া শুরু করতে। যখন বোতলে ভরার প্রক্রিয়া শুরু করে তখন জিনটি ভয় পায়। তখন সে চলে যেতে রাজি হয় এবং সে চলেও যায়। যদিও তখন শীতকাল ছিল, এর মধ্যে ঝুম বৃষ্টি শুরু হয়। হঠাৎ করে ঝুম বৃষ্টি, সবাই মনে করে হয়তো বা নিম্নচাপের কারণে বৃষ্টি হতে পারে, কিন্তু এমনটা হওয়ার কথা ছিল না। এদিকে ওই বৃষ্টির মধ্যেই কবিরাজ তার সহযোগীদেরকে নিয়ে তার বাড়িতে চলে যায়, কিন্তু তার বাড়িতে গিয়ে দেখে একটি ভয়ানক ঘটনা। তার পুরো বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। যদিও বা তার পরিবারের সদস্যদের কোনো ক্ষতি হয়নি, যেহেতু ওই কবিরাজ ওনাদেরকে সাহায্য করেছিল, এই কারণে জিনটি যখন ওখান থেকে চলে যায় তখন তার বাড়ি পুড়িয়ে দিয়ে গিয়েছে। ওই কবিরাজ ছিল খুবই গরিব মানুষ, তাই কেয়াপুর দাদা তার ঘর নতুন করে বানাতে যা যা লাগে সবকিছুই করে দিয়েছিলেন ক্ষতিপূরণ হিসাবে। আর ওনার দাদাকে সেই কবিরাজ যাওয়ার আগে বলে গিয়েছিল ওই নারকেল গাছটিকে কিন্তু কখনোই কাটা যাবে না, তাহলে কিন্তু অনেক ক্ষতি হবে। কিন্তু ওনার দাদা পরবর্তীতে সেটা ভুলে যান। পরবর্তীতে কেয়াপুর দাদা মারা যাওয়ার পর কেয়াপুর আব্বা এবং চাচারা যখন জমি জমা ভাগ করেন তখন আলাদা হবার প্রয়োজনে বা আলাদা হওয়ার পর সেখানে নতুন করে ঘর ওঠানোর প্রয়োজন পড়ে, তাই সেই নারকেল গাছটিও কাটানোর প্রয়োজন পড়ে। গাছটি কাটানো হয়, কিন্তু গাছটি কাটানোর আগে ওই যে আমরা যেমন দেখি না গাছ কাটার আগে অনেকে স্বপ্নে দেখে এটা সেটা, তেমন কোনো ঘটনা ঘটেছিল কিনা সেটি অবশ্য কেউ আপু উল্লেখ করেননি। তো যাই হোক, গাছটি কাটানো হয় এবং যখনই নাকি কোরালের কোপ দেওয়া হয়েছিল তখন সেই গাছের ভেতর থেকে রক্তের মতো পানি পড়তে থাকে। এই অদ্ভুত দৃশ্য দেখে তারা কিন্তু ক্ষান্ত হয় না, তারা গাছটি কেটেই ফেলেন। এর অল্প কিছুদিনের মধ্যেই কেয়াপুর 8 বছর বয়সী ছোট চাচার খুব জ্বর হয় এবং 3 দিনের মধ্যে তিনি মারা যান। লিসেনার্স, এরপর অন্য কোনো ঘটনা ঘটেছিল কিনা তিনি উল্লেখ করেননি, তবে তিনি বলেছেন যে তার সাথে বা তাদের পরিবারের সাথে আরো ঘটনা আছে। তো তিনি পরবর্তীতে আমাদেরকে সেটা শেয়ার করবেন। এখানে কিন্তু একটি ঘটনা মানে না বললেই নয়, পরবর্তীতে কিন্তু ওনার ফুপুর একটি ছেলে সন্তান হয়। কিন্তু ওনার যে ফুপা ছিলেন তিনি একটু মানে ডিফারেন্ট চিন্তা চেতনার মানুষ ছিলেন। যে পদ্ধতিতে ওখানে কবিরাজি করা হয়েছিল এবং কবিরাজি করে তাকে সুস্থ করা হয়েছিল, এই পদ্ধতিটা নাকি তার পছন্দ হয়নি এবং এই কারণে ওনার ফুপুকে তার ফুপা তালাক দিয়েছিলেন। ওনার সেই ফুপু এখনো জীবিত আছেন, সে তার ছেলেকে নিয়ে ওনার দাদা বাড়িতেই থাকেন, তারা সকলেই ভালো আছেন। লিসেনার্স, আশা করছি ঘটনাটি ভালো লেগেছে, কারণ এই ঘটনার একটি বিষয় ছিল, সেটি হচ্ছে যে সাপ কামড় দিয়েছে সাপ হয়ে, তাহলে সেখানে মানুষের দাঁতের মতো দাগ পড়েছে। আর এই কামড়েই
তার সমস্ত শরীর নীল হয়ে গিয়েছিল, কোনো ওঝা তাকে সারাতে পারেনি। একটা বিশেষ রিচুয়ালের মাধ্যমে সেই বিষ নামানো হয়েছিল, যেটি মোটেও বিজ্ঞানসম্মত নয়, কিন্তু তারপরেও এই পদ্ধতিতেই কাজ হয়েছিল। প্রিয় লিসেনার্স, আসলে অনেক ব্যাপার রয়েছে যেটা বিজ্ঞান দিয়ে বা ডাক্তারি বিদ্যা দিয়ে ব্যাখ্যা করা বা সেটা দ্বারা কাজ করে সুস্থ করাও সম্ভব নয়। নির্দিষ্ট কিছু পদ্ধতির মাধ্যম দিয়েই বা নির্দিষ্ট কিছু প্রক্রিয়ার মাধ্যম দিয়েই হয়তোবা সেগুলো থেকে উত্তরণ ঘটানো সম্ভব, যেটি ওনার কেয়াপুর ফুপুর বেলায় ঘটেছিল। তো প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পটুয়াখালী জেলার বাউফল উপজেলা থেকে পাঠিয়েছেন সাইদ ভাই। আর ঘটনাটি ঘটেছিল 2011 সালে। সেটিও পটুয়াখালী জেলার বাউফল উপজেলার তাঁতের কাঠি নামক প্রত্যন্ত গ্রামের একজন হিন্দু ব্যক্তির সাথে। ওনার খালা বাড়ি ওই গ্রামেই। ওনার খালার বাড়ির পাশে একটি বিরাট অংশ জুড়ে রয়েছে একসাথে কয়েকটা হিন্দু পরিবারের বসতি। ঘটনাটি যার সাথে ঘটেছিল উনি ছিল একজন ছোট্ট দোকানদার। প্রত্যন্ত গ্রাম হওয়ায় ওনাদের গ্রামে তখন কোনো বাজার ছিল না। ওনার দোকান ছিল ওনাদের বাড়ি থেকে 5 থেকে 6 কিলোমিটার দূরে নুরাইনপুর বাজারে। যারা অত্র এলাকার মানুষ আছেন তারা অবশ্যই এই জায়গাগুলো সম্পর্কে চিনে থাকবেন। আমি তো এই জায়গাগুলোতে কখনো যাইনি, যেহেতু আপনারা ঘটনা পাঠিয়েছেন, আপনারা এই জায়গাগুলোর নাম আপনারা নিজেরাই বলছেন এবং অত্র এলাকায় যারা আছেন তারা নিশ্চয়ই এই জায়গাগুলো সম্পর্কে অবগত আছেন। আর নুরাইনপুর বাজারে যেতে হলে প্রথমে ওনাদের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার কাঁচা রাস্তায় হেঁটে মেইন রাস্তায় উঠতে হয়। যদিও মেইন রাস্তাটি এখন পাকা করা হয়েছে, কিন্তু যখন ঘটনা ঘটেছিল তখন কাঁচা ছিল। রাস্তাটির দুপাশে রয়েছে বাওর। রাস্তার দুপাশে দৃষ্টি দিলে যতদূর দেখা যায় এর মধ্যে কিন্তু কোনো বাড়ি ঘর দেখা যায় না। রাস্তার দুপাশে শুধু গাছ আর গাছ, একদম গাছ ছমছম করা পরিবেশ। রাস্তাটির মাঝখানে ছিল একটি কালভার্ট। কালভার্টটির এক পাশে রয়েছে একটি বড় কুয়া এবং ওইখানে ছিল একটি ভিটা। ভিটাটির চারপাশে রয়েছে কেয়া গাছ এবং পুরো ভিটা জুড়ে বড় বড় গাছ। রাস্তাটির পাশ দিয়ে বয়ে গেছে তেঁতুলিয়া নদীর শাখা নদী। ওই রাস্তাটি এখনো কাঁচা। রাস্তার এক পাশে নদী আর অন্য পাশে ক্ষেত। রাস্তাটির চারপাশে ঘন ঝোপঝাড় জঙ্গল। ঘরবাড়ি ছিল না, যদিও বা এখন কয়েকটি ঘরবাড়ি উঠেছে, কিন্তু তত বেশি না আর কি। নদীর ওপারে কয়েকটি ঘরবাড়ি ছিল। ওই রাস্তাটিতেও একটি কালভার্ট আছে। সোজা কথায় বলতে গেলে আগের দিনে গ্রামের রাস্তাঘাট যেমন থাকার কথা একদম তেমনি। এই রাস্তাটি আবার বাজারের মেইন রাস্তার সাথে গিয়ে মিলিত হয়েছে। আর ওনার দোকানটি ছিল বাজারের খেয়াঘাটের পাশে। ওনার দোকানটি ছিল অস্থায়ী। অস্থায়ী বলার কারণ হচ্ছে উনি অত্যন্ত দরিদ্র মানুষ ছিলেন। ওনার পরিবার খুবই অসচ্ছল ছিল, আর ওনার মূলধন বলতে তেমন কিছুই ছিল না। তাই উনি একটি বড় পাত্রে, আমরা গ্রামে এগুলোকে ডালা বলি বা সাজি বলি বা ঝাঁকা, এক এক জায়গায় এক এক রকম, সাধারণত চ্যাপ্টা ডালা আমরা বলে থাকি আর কি। তো যাই হোক, এলাকা ভেদে ভিন্ন ভিন্ন নাম হতে পারে। তো
উনি এই ডালাতে করে মালামাল নিয়ে যেতেন এবং যা বেচতে পারতেন না সেগুলো আবার মাথায় করে বাড়ি ফিরে নিয়ে আসতেন। তো ঘটনা যেদিন ঘটেছিল ওই দিন ছিল পূর্ণিমার রাত। আর পূর্ণিমা অমাবস্যার রাত নিয়ে অস্বাভাবিক ঘটনা যে ঘটে এটা কিন্তু প্রিয় লিসেনার্স আমরা সবাই জানি। ওনার ওই দিন বেচাকেনা ভালোই হয়েছিল এবং বেচাকেনা করতে করতে বেশ রাত হয়ে যায়। আর বেচাকেনা ভালো হয় ওই দিন উনি বেশ কয়েকটি ইলিশ মাছ কিনে বাড়ি ফিরছিলেন। উনি যখন বাড়ি ফিরছিলেন তখন ওনার সাথে কয়েকজন ব্যক্তির দেখা হয়েছিল, যারা ওনাকে জিজ্ঞেস করেছিল, কি দাদা ইলিশ মাছ কত দিয়ে কিনলেন? তো উনি আবার বলেছিল যে কত দিয়ে। তো ওনারা আবার পরে এসেছিলেন আর উনি ইলিশ মাছ কিনে আগে আগে বাড়ির দিকে ফিরে গিয়েছিলেন। তো রাত অনেক হয়ে যায় কিন্তু উনি আর বাড়িতে ফেরেন না। ওনার পরিবারের লোকজন খুবই দুশ্চিন্তা করতে থাকে যে এত রাত হয়ে গেল, আসে না কেন। এক পর্যায়ে যখন পরিবারের লোকজন অধৈর্য হয়ে যায় যে কি ব্যাপার, এত রাত হয়ে গেল এখনো বাড়ি আসছে না, এই জন্য বাড়ির লোকজন ওনাকে খোঁজার জন্য বাইরে বের হয়। খুঁজতে খুঁজতে যখন তারা ওনাদের বাড়ির রাস্তার কালভার্টের পাশে ওই যে ভিটার কথা বললাম যেখানে ওই যে কেয়া গাছ রয়েছে, ওই ভিটারের কাছে যখন যান তখন দেখতে পান রাস্তায় ইলিশ মাছ পড়ে আছে। ইলিশ মাছ ক্ষত বিক্ষত অবস্থায়। তখন ওনাদের মনে সন্দেহ জাগে, কি ব্যাপার রাস্তায় ইলিশ মাছ পড়ে আছে। এক পাশে ওনার যে ডালা সেটাও পড়ে থাকতে দেখা যায়। তখন সন্দেহ ঘনীভূত হয় যে উনি আশেপাশেই কোথাও আছেন বা এখানে ওনার কোনো বিপদ আপদ হয়েছে, তা না হলে এগুলো এভাবে পড়ে আছে কেন। ওনারা চিন্তা করে যে কোনো শত্রু ওনাকে আটকে ছিল কিনা বা কোনো আশেপাশের কোনো মানুষ ওনার ক্ষতি করেছে কিনা। কিন্তু উনি খুব ভালো একজন মানুষ ছিলেন, সহজ সরল মানুষ ছিলেন। ওনার ক্ষতি করা বা ওনাকে এইভাবে মানে খুবই বাজেভাবে আঘাত করার মতো মানুষ ছিল বলে পরিবার বা আশেপাশের কেউ জানে না। তো যাই হোক, সবাই সন্দেহ করে যে এই আশেপাশে তাকে কোথাও পাওয়া যাবে। তখন যখন মানে তার খোঁজাখুঁজি আবার ব্যাপকভাবে শুরু করে, আরো কিছু লোকজনের সাথে যুক্ত হয়, তখন রাস্তার পাশের যে বাওর রয়েছে সেখানে লাইট মেরে দেখা যায় যে পানির উপরে কারো পায়ের গোড়ালি দেখা যাচ্ছে। কাছে গিয়ে দেখা যায় যে একটি মানে একজোড়া পা দেখা যায়, সত্যি মানুষের পা। তখন ছোট্ট একটি নৌকা নিয়ে সে পায়ের কাছে যায় এবং সেই পা ধরে টেনে তোলা হয় এবং দেখা যায় যে আরে এ তো সেই ছোট্ট ব্যবসায়ী যে একটু আগে মাছ নিয়ে ফিরছিল। কারণ যারা তাকে উদ্ধার করেছিল তারাই মূলত তার আমার প্রতিবেশী ছিল। তারা ওই যখন দেখেছিল যে তিনি মাছ কিনে ফিরছিলেন, তো ওনারা মূলত ওই মাছ দেখেই কিন্তু সন্দেহটার ঘনীভূত, কারণ পরিবারের সদস্যরা ওনারা একা যাননি, আশেপাশের প্রতিবেশী কয়েকজনকেও ডাক দিয়েছিল আর কি। তো যাই হোক, ওনারা তাকে কাদার ভিতর থেকে টেনে তোলেন, ততক্ষণে উনি মারা গেছেন। আর মারা যাওয়াটাই স্বাভাবিক। সবাই একটি বিষয়ে খেয়াল করে যে ওনার ঘাটটি কেউ ভেঙে দিয়েছে। আর ওই যে পানিতে নামার আগে যে একটু কাদা কাদা জায়গা ছিল সেখানে অনেক ধস্তাধস্তির চিহ্ন। মনে হচ্ছিল কেউ কাউকে মানে উপরে উঠিয়ে নিয়ে জোরে আছাড় মেরেছে ওই রকম। আর একটি কথা, সেটা হলো যে তাকে যখন ওঠানো হয় পানির উপর থেকে তখন দেখা যায় ওনার নাক, কান এবং শরীরের বিভিন্ন জায়গা দিয়ে রক্ত বের হচ্ছে, তাজা রক্ত। উপস্থিত লোকজন খেয়াল করে যে ওনার শরীরের বিভিন্ন জায়গায় জোক ধরেছে
এবং যিনি ঘটনা বলেছেন আমাদের সাইদ ভাই, উনি নিজেও ওই ঘটনাস্থলে গিয়েছিলেন। ওনাকে যেখান থেকে উদ্ধার করেছিল সেখানে অনেক কাদা, মানে কর্দমাক্ত হয়ে গিয়েছিল, আর চারদিকে শুধু ধস্তাধস্তির ডাক ছিল। আর একটা অদ্ভুত জিনিস ওখানকার সবাই লক্ষ্য করে, সেটা হলো যেখানে ধস্তাধস্তি হয়েছিল সেখানে দুই ধরনের পায়ের ছাপ ছিল। একটি ছাপ স্বাভাবিক মানুষের মতো, আর অন্য ছাপটা ছিল অস্বাভাবিকভাবে বড়, মানে সাধারণ মানুষের পায়ের মতো না, এবং সেই পায়ের ছাপটা অনেক বড় ছিল। তখন গ্রামের সবার মুখে শুধু একটাই কথা, ওনাকে দুষ্টু জিন মানে শয়তানে মেরেছে। ঘটনাটি অনেকেই বিশ্বাস করে ওই এলাকার লোক। প্রিয় লিসেনার্স, আসলে ওনার সাথে কি ঘটেছিল? ওনাকে কোনো মানুষই হত্যা করেছে, নাকি ওনাকে কোনো পিশাচ রূপী মানে পিশাচ জিন হত্যা করেছে? এটা আমরা বলতে পারি না, কারণ উনি তো মারা গিয়েছেন। উনি জীবিত থাকলে বা ওনার সাথে কেউ থাকলে হয়তো বা কোনো তথ্যের উদ্ঘাটন করা যেত, কিন্তু আশেপাশের যে আলামতগুলো ছিল, যেমন ওনার ধস্তাধস্তির ওখানে পায়ের চিহ্ন, এবং সেই পায়ের চিহ্ন স্বাভাবিক মানুষের মতো না, এবং সেই চিহ্নটাও অনেক বড়, তাহলে তো বোঝাই যায় যে এটি আসলে কোনো মানুষের কাজ নয়। উনি হয়তো বা ইলিশ মাছ নিয়ে ফিরছিলেন, ইলিশ মাছ নিয়ে ফেরার সময় কোনো পিশাচ জিন তাকে আক্রমণ করেছিল, এবং যার ফলে তার এই করুণ মৃত্যু ঘটে। কিন্তু এটা জাস্ট আমরা অনুমান করে বলতে পারি, কারণ উনি জীবিত থাকলে হয়তো তিনি বলতে পারতেন, কিন্তু যেহেতু উনি জীবিত নেই, সুতরাং এই বিষয়ে অ্যাকচুয়ালি কি ঘটেছিল তা আমরা বলতে পারি না। কিন্তু এই ঘটনা থেকে আমরা একটা বিষয় শিক্ষা নিতে পারি, কারণ এই ধরনের ঘটনা আমরা এর আগেও বলেছি। সেটি হচ্ছে যে রাতের বেলা এভাবে মাছ নিয়ে একা একা ফেরা, শুধু একা না, আমরা যদি একাধিক মানুষও থাকি তবুও রাতের বেলা মাছ উন্মুক্ত বা খোলা অবস্থায় এভাবে নিয়ে আসা ঠিক নয়। তবে হ্যাঁ, সেটা যদি একদম ব্যাগের মধ্যে টাইট ভাবে আটকানো থাকে সেটা ভিন্ন বিষয়, কিন্তু তথাপি এই জিনিসগুলোর উপরে যদি আপনি আয়াতুল কুরসি পরে ফু দিয়ে রাখেন, তাহলে আশা করা যায় কোনো দুষ্টু জিন এটার পিছু নেবে না, আর পিছু নিলেও আমাদের কারো কোনো ক্ষতি করতে পারবে না। ধন্যবাদ সাইদ ভাই আপনাকে। আপনি একটি সত্য ঘটনা পাঠিয়েছেন, যদিও বা ঘটনাটি অনেকটাই কমন ঘটনা, কিন্তু আমরা সত্য ঘটনার উপর জোর দেই। আমরা বেশি আনকমন বা বেশি অতিরঞ্জিত করতে গিয়ে আমরা মিথ্যা ঘটনার আশ্রয় নিতে চাই না, এবং আমরা বিশ্বাস করি আপনারা যে ঘটনাগুলো পাঠাচ্ছেন অবশ্যই সত্য ঘটনা পাঠাচ্ছেন, কারণ আমাদের পক্ষে সেই জায়গাগুলোতে গিয়ে পরিপূর্ণভাবে জানাটা সম্ভব হয় না, এবং এটা কারো পক্ষেই সম্ভব নয়। এবং আমরা এও বিশ্বাস করি যে এই ঘটনাগুলো আপনারা এখানে পাঠাচ্ছেন, সেই ঘটনাগুলো আপনারা অন্য কোনো স্টেশন থেকে কপি করে এখানে দেননি, এবং এই ঘটনা যেগুলো আমাদেরকে দিয়েছেন সেগুলো অন্য কাউকেও দেননি, এটা আমরা বিশ্বাস করি। এবং আমাদের লিসেনার যারা আছেন তারাও আশা করছি আমাদের এই বিশ্বাসের এই মর্যাদাটা রেখে চলেছেন, এবং যার কারণে কিন্তু আমরা উত্তর এগিয়ে যাচ্ছি আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায়। তো ধন্যবাদ আবারও সাইদ ভাইকে ওনার এই ঘটনাটার জন্য। আশা করছি তিনি আরো ঘটনা আমাদেরকে পাঠাবেন। স্বাগতম প্রিয় লিসেনার্স আমাদের এবারের এপিসোডের শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদেরকে ইনশাল্লাহ শোনাবো, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সিলেট জেলার গোলাপগঞ্জ থানার রানাপিং ইউনিয়নের চন্দনবাগ গ্রাম থেকে মুস্তানসির বিল্লাহ চৌধুরী সাব্বির ভাই। ঘটনাটি বেশ ভয়ানক, আমার কাছে ভালো লেগেছে,
আশা করছি ঘটনাটি আপনাদেরও ভালো লাগবে। ঘটনাটি মূলত যার সঙ্গে ঘটেছে তিনি ওই চন্দনবাগ গ্রামেরই পাশের গ্রাম হচ্ছে গুহাসপুর। এই গুহাসপুর গ্রামেরই একজন বাসিন্দা হচ্ছে লুকাস মিয়া। লুকাস মিয়া না লুকুস মিয়া। তো এই লুকুস মিয়া উনি পেশায় ছিলেন একজন দিনমজুর টাইপের আর কি। যখন যে কাজ পেতেন সেটাই করতেন। কখনো কৃষি কাজ, কখনো বাড়ির বাইরে গিয়েও কাজ করতেন। তো এভাবেই চলে যাচ্ছিল। ঘটনাটির সময়কাল ছিল 2001 কি 2 সাল, আর মাস ছিল আষাঢ় মাসের কোনো এক রাত। উনি মাঝে মাঝে ব্যক্তিগত কাজ হোক বা অন্যান্য কাজ হোক উনি সিলেটে আসতেন। তো তেমনই একদিন উনি সিলেটে আসেন বিভিন্ন কাজ নিয়ে। তো কাজ মোটামুটি বিকেলের মধ্যেই শেষ হয়ে যায়। তো ওনার আবার ইচ্ছা জাগে যে তিনি সিনেমা দেখবেন। তো সিলেটে তখন বেশ কয়েকটি হল ছিল, এখনো আছে, তবে বেশ কয়েকটি আবার বন্ধ হয়ে গেছে, অল্প কয়েকটি টিকে আছে। তো উনি একটা সিনেমা হলে যান, সিনেমা দেখেন। তো সিনেমা দেখতে দেখতে রাত বেজে যায় প্রায় 9টা, 9:30। তো উনি তখন বের হয়ে বাড়ির দিকে যাবেন। তখন উনি চিন্তা করেন যে তো আরো কিছু কেনাকাটা বাকি ছিল। তো উনি সেই কেনাকাটাগুলো করে গোলাপগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। গোলাপগঞ্জ থেকে